1971 সালের পর এই প্রথম প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের রাজনীতিতে একটা ঘটনা ঘটছে, বিরল ঘটনা। এই ঘটনার কেন্দ্রবিন্দুতে আছে জামাত ইসলামী এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। দৃশ্যপটে নেই বিএনপি। দর্শক, 1971 সালে বাংলাদেশ ভৌগোলিকভাবে স্বাধীন হয়েছে। এবার বাংলাদেশ রাজনৈতিকভাবে স্বাধীন হতে যাচ্ছে। রাজনৈতিকভাবে স্বাধীনতার ঘোষণা হয়েছে মূলত 5 আগস্ট, আর বিজয়টা কাছাকাছি এসে গেছে। আর বিজয় অর্জনের শেষ ধাপে আমরা আছি। শেষ ধাপে কিছু করণীয় আছে। একটা হচ্ছে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা, যার মধ্য দিয়ে তাদের একটা বার্তা দেওয়া, শিক্ষা দেওয়া, এবং এরপর ন্যায্যতার ভিত্তিতে নতুনভাবে ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক তৈরি করা। বাংলাদেশের রাজনীতিতে ভারতের কোনো গোপন ষড়যন্ত্র আর চলবে না। ইন্ডিয়ান হেজিমনি বাংলাদেশের রাজনীতিতে চলবে না। এই বন্দোবস্ত হচ্ছে, যেটা 5 আগস্ট, 8 আগস্ট, 12 আগস্ট হয়নি, কিন্তু এবার 2025 সালের 16 ডিসেম্বরের পর হচ্ছে। অবশ্যই স্টার্টিংটা মোদির পক্ষ থেকেই। যেমন হাসিনার পতনের স্টার্টিংটা হাসিনার পক্ষ থেকেই হয়েছিল। যেমন হাসিনা বলেছিল রাজাকারের নাতিপুতি, এর মধ্য দিয়ে হাসিনার পতন ঘন্টা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এবার মোদি আমাদের বিজয় দিবসে ওটাকে ইন্ডিয়ান বিজয় বলেছে, বাংলাদেশের নাম উল্লেখ করেনি। এমনকি ভারতের কংগ্রেসের নেতৃবৃন্দ রাহুল গান্ধী থেকে শুরু করে অন্যান্যরা, তারাও সেম। শুধু মোদিরটা আপনারা দেখেছেন, কিন্তু রাহুল গান্ধীরটা আপনারা দেখেন নাই। রাহুল গান্ধীও সেম, তিনিও বাংলাদেশের নাম উচ্চারণ করেননি, ওটা ভারতের বিজয় হিসেবে দেখিয়েছে। এই বেপরোয়া আচরণ বাংলাদেশের রাজনীতি থেকে ইন্ডিয়ান হেজিমনি আউট করার ক্ষেত্রে একটা ভূমিকা রাখছে। এরপরে আপনারা দেখেছেন যে শরীফ ওসমান হাদির ঘটনা, মানুষ জেগে উঠেছে এবং ইন্ডিয়ান হাই কমিশন অভিমুখে জনতার মিছিল, শরীফ ওসমান হাদির শাহাদাত, হাসনাত আবদুল্লাদের হুঙ্কার, এই সবগুলো পরিস্থিতি মিলিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, রিপোর্ট 1971 সালের পর বাংলাদেশের সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জে ভারত। মানে 71 সালের পর জিয়াউর রহমানের আমলেও এত ঝামেলায় পড়েনি ভারত, এবার যেটা ঝামেলায় পড়েছে। এর মানে ভারতের হেজিমনি বাংলাদেশে থাকছে না। খালেদা জিয়া ক্ষমতায় থাকতে কখনো না। লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকা অবস্থায় নেভার। এবার যে পরিস্থিতিতে পড়েছে ভারত, তাদের হেজিমনি বগলে নিয়ে পালাতে হবে, এই পরিস্থিতিতে 1971 সালের পর এই প্রথম পড়েছে, এবং সেটা প্রফেসর ইউনূস রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় ঘটেছে। এবং দেখেন এখন ভারতের যে কথিত থ্রেট, এই থ্রেটগুলোর নেপথ্যে ভারত কি কনসিডার করছে? প্রফেসর ইউনূস, জামাত, বিএনপি কিন্তু নাই। তবে হ্যাঁ, জামাত কারো আঞ্চলিক অখণ্ডতা নিয়ে কোনো প্রশ্ন তুলতে রাজি নয়। এক্ষেত্রে জামাত আঞ্চলিক অখণ্ডতার বিষয়ে পূর্ণ শ্রদ্ধা রাখে, কিন্তু তারপরও বাংলাদেশে যেমন 7 সিস্টার আলাদা করা, এগুলো প্রতীকী কথাবার্তা, এগুলো তাৎপর্য নাই। এগুলো একটা থ্রেট, বাস্তবে কেউ আলাদা করতে যাবে না এবং বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিবে না। ওটা জাস্ট তাদেরকে একটু টনক নড়ানোর জন্য বলা হয়েছে। সামগ্রিক পরিস্থিতিতে ভারত মনে করছে যে ইউনূসের কারণে, জামাতের কারণে আমরা থাকতে পারছি না। বাংলাদেশে যে আমরা দালাল তৈরি করেছিলাম, প্রথম আলো, ডেইলি স্টার, আরো যা, জামাতের কারণে আর ইউনূসের কারণে আজকে আমরা শেষ। এই জন্য দৃশ্যপটে কেন্দ্রবিন্দুতে জামাত এবং ইউনূস। বিএনপির কারণে আমাদের এই অসুবিধা হচ্ছে, এরকম কিচ্ছু মনে করছে না ভারত। আপনি ভারতের যত অ্যানালিস্ট আছে, স্ট্র্যাটেজিক এক্সপার্ট আছে, থিঙ্ক ট্যাঙ্ক আছে, আপনি তাদের কাছে জিজ্ঞেস করেন, ইনক্লুডিং শ্রীরাধা দত্ত, আরো যারা আছে দিল্লি ভিত্তিক, কলকাতা ভিত্তিক, কেউ মনে করবে না যে বিএনপি ইজ আ থ্রেট টু ইন্ডিয়া। নোবডি উইল সে দ্যাট। তাহলে ইন্ডিয়ার জন্য সমস্যা কি? জামাত এবং ইউনূস। এইটার একটা তাৎপর্য আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে ভারত যাদেরকে শত্রু মনে করে তারাই ক্ষমতায় আসবে। ভারত যাদেরকে দালাল হিসেবে নিয়োগ দিয়েছে তারা ক্ষমতা আসতে পারবে না। ভারত বাংলাদেশে কাউকে ক্ষমতা দিতে পারবে না। এটা হাসিনার আমলে পারত, এমনকি হাসিনার আমলে নির্দিষ্ট প্রার্থীকে জিতিয়ে আনতে পারত ভারত। ভারতের প্রার্থী ছিল আলাদা, প্রার্থীরা গর্বের সাথে বলতেন অনেকে যে আমি ভারতের প্রার্থী।
কিন্তু এবারকার যে বাস্তবতা, তাতে ভারতের বিরুদ্ধে যারা থাকবে তারাই জিতবে, আর ভারত যাদের পক্ষে থাকবে তারা পরাজিত হবে। এই জন্য এই 1971 সালের পর এই প্রথম যে ভারত একটা কৌশলগত চ্যালেঞ্জের মধ্যে পড়েছে। এই চ্যালেঞ্জ জামাতকে নির্বাচনে জিতিয়ে দিবে। জামাতের জন্য ভাগ্যের যে নির্বাচনের আগে একটা 16ই ডিসেম্বর পেল, ডাকসুতে শিবিরে বিজয়ের পর চাকসুতে শিবিরে বিজয়ের পর একটা 16ই ডিসেম্বর পেল, নইলে আরো কিছু এক্সট্রা প্রপাগান্ডা ফেস করতে হতো। যেমন দেখেন, বলা হয়েছিল যে ডাকসুতে শিবির জিতেছে, সেখানে কি বুদ্ধিজীবী দিবস পালিত হবে, সেখানে কি 16ই ডিসেম্বর পালিত হবে, কি হবে? কিন্তু জাতি কি দেখেছে? সব হচ্ছে। বুদ্ধিজীবী দিবসও হয়েছে, 16ই ডিসেম্বরও হয়েছে, সব হয়েছে, হবে, এবং কত সুন্দরভাবে হয়েছে। 16ই ডিসেম্বরে ঢাকা ইউনিভার্সিটিতে যে কার্জন হলে যে ডেকোরেশন, এবং 14ই ডিসেম্বর উপলক্ষে যে নানান আয়োজন, এটা আগে এত সুন্দর আয়োজন হয়নি। এখন সমালোচকরাই বলছে যে আগে যা হয়েছে এখন তো তার চেয়ে ভালো। এবং আমিরে জামাত 16ই ডিসেম্বর উপলক্ষে যা দেখিয়ে দিয়েছেন যে বিজয় দিবসের দল মনে হয় একটাই, সেটা জামাত। বিজয় দিবসে জামাতের বিজয়, এইটা প্রমাণিত হয়েছে। অতএব দর্শক, নির্বাচনের আগে 16ই ডিসেম্বর জামাতের বিরুদ্ধে, শিবিরের বিরুদ্ধে অনেক প্রপাগান্ডা ম্লান করে দিয়েছে। তো দর্শক, এবার আসি আমরা ভারতীয় পার্লামেন্টারি কমিটির যে প্রতিবেদন, সেই প্রতিবেদনে 1971 সালের পর বাংলাদেশের সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ ভারত, এবং জিয়াউর রহমান সময় এরশাদের সময় কোনো সময় এত চ্যালেঞ্জে ভারত পড়েনি। 1971 সালের পর 71 সালে স্বাধীনতা যুদ্ধের পর থেকে বাংলাদেশের বর্তমান অবস্থা ভারতের জন্য সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে বলে দাবি করেছে দেশটির পররাষ্ট্র বিষয়ক পার্লামেন্টারি কমিটি। তারা বলছে, পরিস্থিতি বিশৃঙ্খল অরাজকতার দিকে ঝুঁকে পড়বে না, তবে ভারতকে এই পরিস্থিতি সতর্কতা অবলম্বন করতে হবে। মানে ভারতের হেজিমনি থাকবে না, দালালদের দালালিত্ব বাদ দিয়ে দিতে হবে, দালালদের চাকরি থেকে বাদ দিয়ে দিতে হবে। কোনো দালাল বাংলাদেশে আর টিকতে পারবে না। ভারতের দালালি করে কেউ রাজনীতি করতে পারবে না। বিএনপির চাইতে করুণ পরিণতি হবে। দেখেন না, বিএনপি ভারতের দালালি করতেছে, অলরেডি কি অবস্থা হয়েছে। এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, কংগ্রেস এমপি শশী থারুরের নেতৃত্বাধীন পার্লামেন্টারি কমিটি বাংলাদেশ ভারত ভবিষ্যৎ সম্পর্ক শিরোনামে এক প্রতিবেদনে সব কথা বলেছে। এই কমিটি দুই দেশের সম্পর্কের মধ্যে অস্থিরতার কারণ হিসেবে বাংলাদেশে ইসলামী মৌলবাদের উত্থান, চীন ও পাকিস্তানি প্রভাব বৃদ্ধি এবং শেখ হাসিনা আওয়ামী লীগের আধিপত্যের পতনের কথা উল্লেখ করেন। এবং এখনো ভারত বাংলাদেশের জনগণের পালস বুঝতে পারেনি, এখনো সেই চীন পাকিস্তান হাবিজাবি কথা বলছে, অথচ বাংলাদেশের জনগণ ভারতের আধিপত্যকে চায় না।